হ্যালো ভিউয়ার্স, শুভ সময়। কেমন আছেন আপনারা সবাই? আবার অনেক দিন পরে আইএলটিএস বিষয়ে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। যেহেতু ডিসেম্বর মাস চলছে, তার মানে বেশিরভাগেরই আইএলটিএস এক্সাম শেষ হয়ে গিয়েছে। যাদের এখনও হয়নি তাদেরও হয়তো এই সপ্তাহে বা সামনের সপ্তাহে অর্থাৎ এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। অনেকে আমার ফেসবুক পেজে মেসেজ করে জানিয়েছেন যে তাদের আইএলটিএসে কাঙ্ক্ষিত স্কোর এসেছে, ভালো স্কোর করেছেন তারা, তাদের জন্য অনেক শুভকামনা। আবার অনেকে আমাকে মেসেজ করে জানিয়েছেন যে তাদের কাঙ্ক্ষিত স্কোরটা আসেনি, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তার কারণ হচ্ছে এখান থেকে আপনাকে আবার ঘুরে দাঁড়াতে হবে, আবার চেষ্টা করতে হবে যাতে পরবর্তীতে আপনি একটা ভালো স্কোর, কাঙ্ক্ষিত স্কোর নিয়ে আসতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে আইএলটিএসে কাঙ্ক্ষিত স্কোর না আসার কারণগুলো আসলে কি কি, আমরা আসলে কি কি ভুল করি এবং কিভাবে এই ভুলগুলো শুধরানো যায় যাতে করে আমরা পরীক্ষায় সেই কাঙ্ক্ষিত স্কোরটা পেতে পারি, সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। এবং এখানে আমি মূলত 3টি কারণ অ্যাড্রেস করার চেষ্টা করব যেগুলো আপনাকে আইএলটিএসে আপনার কাঙ্ক্ষিত স্কোর পেতে বাধা দেয়। এবং আপনি খেয়াল করবেন যে এর মধ্যে কোন কারণটা আপনার সঙ্গে ঘটেছিল, এবং যাদের এখনো পরীক্ষা হয়নি তারাও এটা খেয়াল রাখবেন যাতে আপনার সঙ্গে এই ঘটনাগুলো না ঘটে। নাম্বার 1, পর্যাপ্ত প্র্যাকটিস না করা। এটা শোনার সাথে সাথে সবাই বলবেন এটা আবার এমন কি, এটা আবার আপনি ভিডিওতে কেন বলতে আসছেন? এটা তো আমরা সবাই জানি, প্র্যাকটিস না করলে রেজাল্ট তো ভালো হবেই না। নিশ্চয়ই আমরা সবাই জানি, কিন্তু জেনে শুনেও আমরা এই ভুলটা করি। এখন এখানে 2টা ক্যাটাগরি আছে, তার মধ্যে একটা হচ্ছে ওভার কনফিডেন্ট ক্যাটাগরি, আর একটা হচ্ছে যারা একদম লো সেলফ এস্টিম ক্যাটাগরি। প্রথমে ওভার কনফিডেন্ট ক্যাটাগরির যারা আছেন তাদেরকে একটু অ্যাড্রেস করার চেষ্টা করি। সেটা হচ্ছে অনেকে মনে করে বর্তমান সময়ে আমাদের বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা তারা কথায় কথায় ইংরেজি বলে, একটা বাক্য সম্পূর্ণভাবে বাংলায় বলতে পারে না, একটা বাক্যের মধ্যে অনেকগুলো ইংরেজি শব্দ চলে আসে, এবং যদি 5টা বাক্য বলে তার মধ্যে দেখা যাচ্ছে 2.5টা থেকে 3.5টা বাক্য হয়তো তারা ইংরেজি বলে ফেলে। তো তাদের মধ্যে এক ধরনের কনফিডেন্স গ্রো করে, তারা মনে করে যে আমরা খুব ভালো ইংরেজি জানি এবং আমাদের কোনো সমস্যা নেই, আমরা তো পরীক্ষায় বসলেই 7+ স্কোর করে ফেলবো, ইভেন 8+ স্কোর করে ফেলবো। তো এরকম মনে হওয়ার কারণে তারা পর্যাপ্ত প্র্যাকটিস করে না। তারা দেখা যাচ্ছে যে ধুপ করে, বেশিরভাগ এই ঘটনাটা ঘটে হচ্ছে ইন্টারমিডিয়েট পাশ করা বা ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলে মেয়েদের ক্ষেত্রে। তারা পরীক্ষা পাশ করার পরপরই বাবা মায়ের কাছে জিদ ধরে যে আইএলটিএস দিতে হবে, বাইরের দেশে পড়তে যেতে হবে, এবং তারা ভালো অ্যামাউন্টের টাকা, জানি আমরা আইএলটিএস পরীক্ষা দিতে খরচ হয়, সেটা খরচ করে পরীক্ষায় বসে যায় এবং স্কোর আমি দেখেছি যে 5.5, 6 এর উপরে তাদের স্কোরগুলো আসছে না, এরকম ঘটনা ঘটে। তো এটা হয় হচ্ছে ওভার কনফিডেন্সের কারণে, যে তারা মনে করে যে তারা ইংরেজিটা খুব ভালো জানে। আমি বলছি না যে তারা ইংরেজি জানে না, কিন্তু আইএলটিএসটা হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল টেস্ট। এখানে কিছু সেট অফ ইনস্ট্রাকশনস আছে যেগুলো ফলো করতে হয়, ওই রুলস অ্যান্ড রেগুলেশনসের ভিতরে থেকে পরীক্ষাটা দিতে হয়। তো যদি পর্যাপ্ত প্র্যাকটিস না করা হয় তাহলে পরীক্ষায় গিয়ে আপনি যত ভালো ইংরেজি জানেন না কেন আপনার পক্ষে কিন্তু ভালো স্কোর করা সম্ভব হবে না। আপনি ভালো ইংরেজি জানেন সেটা খুবই ভালো কথা, এটা অবশ্যই আপনার জন্য প্লাস পয়েন্ট, কিন্তু আইএলটিএস পরীক্ষায় বসার আগে আপনাকে অবশ্যই কিছুদিন প্র্যাকটিস করতে হবে, আপনাকে এক্সাম প্যাটার্নের সঙ্গে পরিচিত হতে হবে, আপনি কী ধরনের প্রশ্ন সেখানে ফেস করবেন, কী ধরনের সিচুয়েশন সেখানে ফেস করবেন সেটা আপনাকে জেনে যেতে হবে, তাহলে আপনি পরীক্ষায় গিয়ে ভালো করতে পারবেন। যাই হোক, এটা হচ্ছে ওভার কনফিডেন্ট ক্যাটাগরির কথা বললাম। সেকেন্ডটা হচ্ছে যাদের কনফিডেন্স লেভেল একেবারেই নাই, যারা সারাক্ষণ বলতে থাকে যে বেসিক নাই, পারি না, ভয় পায়। তারা যেটা করে সেটা হচ্ছে তারা প্রপার প্র্যাকটিস না করে, পর্যাপ্ত প্র্যাকটিস না করে তারা শর্টকাটের আশ্রয় নেয়। ইউটিউবে ভিডিও দেখে, কিছু তারা স্ট্রাকচার তারা খুঁজে বের করে, একটা স্ট্রাকচারের মধ্যে সব কিছু ইনসার্ট করার চেষ্টা করে, ওইভাবে গিয়ে মুখস্থ করার চেষ্টা করে, মুখস্থ উত্তর লেখার চেষ্টা করে, সেইভাবে পরীক্ষায় ভালো করার চেষ্টা করে, এবং তাদের স্কোরটাও কিন্তু কম আসে। তো এটা করা যাবে না।
আপনার যদি মনে হয় যে আপনার বেসিক দুর্বল, আপনার যদি মনে হয় আপনি ইংরেজিটা ভালো বুঝতে পারেন না, আপনার সেখানে অনেক কাজ করতে হবে। তো যারা পর্যাপ্ত প্র্যাকটিস করছেন না ওভার কনফিডেন্সের কারণে অথবা একেবারেই লেস কনফিডেন্সের কারণে, লেস সেলফ এস্টিমের কারণে, তাদের উভয়কেই বলবো পর্যাপ্ত প্র্যাকটিসটা করুন। প্র্যাকটিস করলে সব কিছুই হয়। আপনার যদি মনে হয় আপনি পারছেন না, আপনি এক সময় পারবেন। আর আপনার যদি মনে হয় আপনি সব পারেন, না, কেউই সব পারে না। প্র্যাকটিসটা করতে হবে। নাম্বার 2, সঠিক উপায়ে প্র্যাকটিস না করা। প্র্যাকটিস নিয়ে অনেক কথা বললাম যে পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, আইএলটিএসের প্যাটার্নের সঙ্গে পরিচিত হতে হবে, পরীক্ষার ধরনের সঙ্গে পরিচিত হবে, সিচুয়েশনের সঙ্গে পরিচিত হতে হবে, সব কিছু ঠিক আছে। কিন্তু এই যে অনেক অনেক প্র্যাকটিস করছেন কিন্তু সেটা যদি আপনি প্রপার ওয়েতে না করেন, সঠিকভাবে না করেন, তাহলে সেটার কিন্তু কোনো মানে নেই। যেমন অনেকে হয়তো ধরেন 8 মাস, 9 মাস, 1 বছর ধরে প্র্যাকটিস করছে, কিন্তু কীরকম প্র্যাকটিস করছে, দেখা যাচ্ছে মন চাচ্ছে একটা লিসেনিং অডিও অন করলো, 10 মিনিট শুনলো, তারপর আর ভালো লাগলো না, বাদ। আবার কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার একটু 5 মিনিট অডিও শুনলো, ভালো লাগলো না, বাদ। আবার কিছুক্ষণ পরে গিয়ে আবার 10 মিনিট শুনলো। তো এই যে মাঝখানে ব্রেকটা নিচ্ছে, সে কিন্তু সারাদিন ধরে প্র্যাকটিস করছে, একটু ব্রেক নিচ্ছে। এটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে পরীক্ষায় গিয়ে যখন আপনাকে টানা 40 মিনিট ধরে শুনতে হবে, তখন আপনি কিন্তু মনোযোগ ধরে রাখতে পারবেন না। তার মানে আপনাকে প্র্যাকটিসটা করতে হবে একদম পরীক্ষায় যেভাবে আপনি পরীক্ষা দিবেন ঠিক সেরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। লিসেনিংটা যখন আপনি প্র্যাকটিস করবেন, টোটাল লিসেনিংটা আপনাকে একসঙ্গে শুনে প্র্যাকটিস করতে হবে। অনেকে একটা কাজ করে, সেটা হচ্ছে শুনলো, বুঝতে পারছে না, ঠিক আছে, ওই অডিওটা রিওয়াইন্ড করে আবার শুনে উত্তরটা সঠিক লিখে। আপনি তো পরীক্ষার হলে গিয়ে এই সুযোগটা পাবেন না, আপনার অডিও তো আপনি রিওয়াইন্ড করতে পারবেন না, এটা তো একবারে চলবে। তো আপনি যখন প্র্যাকটিস করবেন তখন অডিওটা একবারে চলতে দিতে হবে এবং আপনাকে ওইভাবে প্র্যাকটিস করতে হবে। তারপরে আপনি যখন উত্তরগুলো দেখবেন, আবার যখন এটা চেক করবেন, তখন ঠিক আছে আপনি ওটা রিওয়াইন্ড করে শুনেন যে কোথায় ভুল ছিল, কেন ভুল ছিল। কিন্তু প্র্যাকটিস করার সময় যদি আপনি বারবার পজ করেন, বারবার রিওয়াইন্ড করে বোঝার চেষ্টা করেন, সেটা কিন্তু আপনার জন্য একটা বিরাট বড় নেগেটিভ পয়েন্ট। কারণ পরীক্ষার হলে গিয়েও আপনার ওই অভ্যাসটা থেকে যাবে এবং আপনি ভালো করতে পারবেন না। রিডিংয়ের ক্ষেত্রে গিয়েও সেম ঘটনাটা ঘটে। দেখা যাচ্ছে 1 ঘন্টা টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছেন না, তো আপনি ঠিক আছে খুব রিল্যাক্সে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে রিডিংটা প্র্যাকটিস করছেন, সবগুলো বাক্যের সবগুলো শব্দের অর্থ জানার চেষ্টা করছেন, মনে হচ্ছে আপনি খুব প্র্যাকটিস করছেন, প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু আলটিমেট রেজাল্ট 0। তার কারণ পরীক্ষার হলে গিয়ে আপনি 1 ঘন্টার বেশি সময় পাবেন না, আর আপনার সবগুলো শব্দের সবগুলো বাক্যের অর্থ জানার কোনোই প্রয়োজন নেই। আপনাকে কি করতে হবে, কিছু ট্রিক্স ফলো করতে হবে যাতে আপনি এক্স্যাক্ট যতটুকু দরকার অতটুকু পড়ে অতটুকু উত্তর করতে পারেন, ঠিক আছে। এবং রাইটিংয়ের ক্ষেত্রেও সেম ঘটনা। দেখা যাচ্ছে আপনি প্রচুর মুখস্থ করছেন বা আপনি হয়তো কোনো একটা স্ট্রাকচার ফলো করছেন, কিন্তু আপনি নিজে নিজে চিন্তা করছেন না, আপনার চিন্তা শক্তি বাড়াচ্ছেন না। নতুন একটা জিনিস আপনি যখনই আপনি কোনো একটা স্টেটমেন্ট দেখছেন, আপনি আগে ওইটা মুখস্থ করছেন, তারপর লিখে প্র্যাকটিস করছেন, কোনো লাভ নেই। আপনি প্রথমে কিছুদিন এটা করতে পারেন, প্রথমে কিছুদিন আপনি দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন, মুখস্থ করতে পারেন, কিন্তু আপনাকে কিন্তু আপনার চিন্তা শক্তি বাড়াতে হবে। যখন রাইটিংটা করবেন, নিজে থেকে কতটুকু ফ্রি হ্যান্ডে লিখতে পারছেন সেটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি মুখস্থ জিনিস লিখে আসতে পারবেন না আইএলটিএস এক্সামে। আইএলটিএসে মুখস্থ করার কিছুই নেই। কেউ যদি ভাবেন মুখস্থ করে ভালো করবেন, সে খুবই ভুল ধারণার মধ্যে আছেন। এটা কখনোই হবে না, আপনার স্কোর খারাপ হবে। তো প্র্যাকটিস করতে হবে প্রপার ওয়েতে, এক্সাম এনভায়রনমেন্টে, কোনো ব্রেক না নিয়ে। তাহলে আপনার কি হবে, পরীক্ষার সঙ্গে আপনি ইউজ টু হতে পারবেন। পরীক্ষার হলে গিয়ে আপনার তখন কোনো সমস্যা হবে না। নতুন সিচুয়েশনে আপনার ব্রেন এলোমেলো কাজ করবে না, ঠিকঠাক প্রপার, কারণ আপনার ব্রেন ওই সিচুয়েশনটা জানে, সে প্রস্তুত। এই জন্যই মক টেস্ট দেওয়ার কথা বলি, কারণ মক টেস্ট দিলে পরীক্ষার এনভায়রনমেন্টের সঙ্গে পরিচিত হওয়া যায়। এবার আসুন নাম্বার 3-তে। ধরুন আপনি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করলেন এবং প্রচুর প্র্যাকটিস করলেন এবং আপনি এখন কনফিডেন্ট, খুবই আশাবাদী যে আপনার ভালো স্কোর আসবে। আপনার মক টেস্টেও ভালো স্কোর এসেছে এবং আপনি আশাবাদী আপনার ভালো স্কোর আসার কথা। যারা আপনাকে প্র্যাকটিস করতে দেখেছে তারাও আশাবাদী, তাদেরও ধারণা যে আপনার ভালো স্কোরই আসবে।
তারপরও দেখা গেল পরীক্ষার হলে গিয়ে বা পরীক্ষার পরে রেজাল্ট যখন আসলো তখন দেখা গেল যেরকমটা আপনি আশা করেছিলেন সেরকমটা আসেনি, বেশ খানিকটা কম এসেছে। এরকমটা কেন হয়? এটা কি পরীক্ষার দোষ, নাকি মক টেস্টের এনভায়রনমেন্ট, পরীক্ষার এনভায়রনমেন্ট অনেক আলাদা হয় এটার জন্য, নাকি মক টেস্টের থেকে পরীক্ষার কোয়েশ্চেন অনেক বেশি কঠিন হয় এটার জন্য? আসলে ঘটনাটা কি হয়? ঘটনাটা হচ্ছে পরীক্ষার আগের 24 ঘন্টা আপনি কিভাবে ব্যবহার করছেন, কী ধরনের কর্মকাণ্ড করছেন তার উপরে আপনার পরীক্ষার রেজাল্ট অনেকটাই নির্ভর করে। আপনি যদি পরীক্ষার আগের রাতে ঠিকমতো না ঘুমান, এমন খাবার দাবার খান যেটা আপনার ব্রেনকে অস্থির করে তুলতে পারে, এবং পরীক্ষার দিন সকালবেলা আপনি ঠিকমতো খাওয়া দাওয়া না করে অনেক দূরের পথ পাড়ি দিয়ে পরীক্ষার সেন্টারে গিয়ে পৌঁছান, আপনার ব্রেন যদি অস্থির হয়ে থাকে এবং আপনার যদি খুব বেশি ভয় লাগতে থাকে, অনেক বেশি নার্ভাস হয়ে থাকেন, অনেক বেশি নেগেটিভ ফিলিং হতে থাকে, তাহলে কিন্তু আপনার পরীক্ষার রেজাল্ট ভালো হবে না। তাই অবশ্যই পরীক্ষার আগের 24 ঘন্টা খুব ওয়াইজলি ব্যবহার করতে হবে। পরীক্ষার আগের রাতে ঠিকমতো ঘুমাতে হবে, অবশ্যই প্রপার স্লিপ। অনেকে মনে করেন যে পরীক্ষার আগের রাতে অনেক বেশি পড়াশোনা করতে হবে, যেটা আমরা সারা জীবন করে এসেছি, যে পরীক্ষার আগের রাতে পড়ে গিয়ে পরের দিন সকালে গিয়ে সেগুলো সব উগরে দিয়ে এসেছি। এটা আইএলটিএস পরীক্ষার ক্ষেত্রে হবে না, কোনো ইন্টারন্যাশনাল এক্সামই এটা হয় না। এগুলো হচ্ছে সিমুলেটিভ এক্সাম, এটা আপনি সারা বছর ধরে কেমন প্র্যাকটিস করেছেন সেটাই টেস্ট করবে। পরীক্ষার আগের রাতে কতটুকু প্র্যাকটিস করেছেন তার উপরে কিন্তু কিছুই ডিপেন্ড করে না। ইভেন পরীক্ষার আগের রাতে যদি আপনি না ঘুমিয়ে অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করেন, সেটা আলটিমেটলি দিন শেষে পরীক্ষায় গিয়ে আপনার রেজাল্টটা খারাপ করবে। তো প্রপার ঘুমাতে হবে অবশ্যই 8 ঘন্টা, এবং একদম রিল্যাক্স, যাতে আপনার মাথাটা ঠান্ডা থাকে। রাতের বেলায় খুব ভালো হেলদি খাবার খেতে হবে, যেটা আপনার পেট ঠান্ডা রাখবে। পেট ঠান্ডা রাখলে মাথাও ঠান্ডা থাকবে। এবং অবশ্যই সকালবেলা ব্রেকফাস্টটাও ঠিকঠাক করতে হবে। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এটা খেয়াল করবেন আপনার পেটটা যেন ফুল থাকে, অর্থাৎ আপনার জন্য ক্ষুধা না থাকে। আপনার যদি ক্ষুধা থাকে পেটে, আপনার মাথা কাজ করবে না, আপনি লিসেনিংয়ে কনসেন্ট্রেট করতে পারবেন না, আপনি চিন্তা করতে পারবেন না। তাই অবশ্যই খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে পরীক্ষার আগে, ঘুমের ব্যাপারে খুবই সতর্ক হতে হবে, এবং আপনার পরীক্ষার সেন্টারটা আপনার বাসা থেকে কতটুকু দূরে, আপনার যেতে কতটুকু সময় লাগবে, এটা আপনাকে আগেই মেজার করে রাখতে হবে, যেন পরীক্ষার দিন সকালবেলা তাড়াহুড়ো লেগে না যায়, যেন আপনি টাইমটা মিস না করেন, বা তাড়াহুড়ো করতে গিয়ে আপনি ওভার স্ট্রেসড না হয়ে যান। এমনিতেই পরীক্ষার একটা স্ট্রেস থাকে, আরও যাতায়াতের কারণে যদি আপনি স্ট্রেসড হয়ে থাকেন, একদম কাটায় কাটায় গিয়ে পৌঁছান, আপনি কিন্তু মাথা ঠান্ডা করে লিখতে পারবেন না। তো এটা আপনাকে আগে থেকে ডিসাইড করতে হবে যে বাসা থেকে আপনার এক্সাম সেন্টারের দূরত্ব কতটুকু, আপনি সেখানে কিভাবে পৌঁছাবেন, কতটুকু সময় লাগবে। এটা ঠিকঠাক করা থাকলে আপনার মাথা ঠান্ডা থাকবে, আপনার রাতে ঘুমটা ভালো হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে আপনার সমস্ত কাগজপত্র যা যা আপনাকে এক্সাম হলে নিয়ে যেতে হবে, আপনার পাসপোর্ট এবং পাসপোর্টটা নিয়ে গেলেই হয়, পাসপোর্ট আর পাসপোর্টের ফটোকপি, এটা আপনার আগে থেকে রেডি রাখতে হবে, যেন পরীক্ষার দিন সকালবেলা তাড়াহুড়ো না লাগে, অস্থিরতা কাজ না করে। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে পরীক্ষার আগে গিয়ে অনেকে অনেক বেশি নার্ভাসনেসে ভুগতে থাকে। আগে যাই প্র্যাকটিস করেছে না কেন, পরীক্ষার সময় গিয়ে মনে হতে থাকে যদি আমার রেজাল্ট খারাপ হয় তাহলে কি হবে, আমি হয়তো খারাপ করব, ভালো করব না। এই নেগেটিভ থট এগুলো কিন্তু খুবই ক্ষতিকর আপনার জন্য। দেখুন, একটা পরীক্ষায় রেজাল্ট খারাপ হলে মানুষের জীবন শেষ হয়ে যায় না। আপনার হয়তো মনে হচ্ছে যে কি করব যদি আমি পরীক্ষায় 5 পাই, 5.5 পাই, কি হবে আমার? কিন্তু যখন দেখবেন যে আপনি পেয়ে গেছেন 5.5, তারপর কি হয়? আপনি কি মারা যাবেন? মারা গেলে কি সেটা সমাধান? নিশ্চয়ই না, আপনি আবার চেষ্টা করবেন। তাই রেজাল্ট কি হবে সেই চিন্তা না করে কতটা ভালোভাবে আপনি অ্যাপ্রোচ করতে পারবেন সেই চিন্তা করবেন। কখনোই নেগেটিভ থট মাথায় আসতে দেওয়া যাবে না, বরং নিজেকে পজিটিভলি মোটিভেট করতে হবে যে না, আমি এতদিন এত পরিশ্রম করেছি, আমি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করেছি, নিশ্চয়ই আমি ভালো করব ইনশাল্লাহ। এরকম পজিটিভ একটা মাইন্ডসেট নিয়ে ঠান্ডা মাথায় আপনাকে পরীক্ষার হলে গিয়ে বসতে হবে। তো এই ভিডিওতে মোটামুটি 3টা সমস্যা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। এই 3টা হচ্ছে মেইন প্রবলেম, এগুলো প্রত্যেকটাকে সাব ক্যাটাগরাইজ করা যায়, আমি চেষ্টা করেছি সাব ক্যাটাগরাইজ করতে। এগুলো প্রত্যেকটা নিয়ে ইভেন আলাদা আলাদা ভিডিও করা যায়,
বিশেষ করে এই যে 24 ঘন্টার সময়ের কথা যেটা বললাম, পরীক্ষার আগের 24 ঘন্টা, এটা নিয়ে আলাদা একটা ভিডিও আইএলটিএস অ্যাডভান্টেজ এই চ্যানেলটাতে আছে, আমি সেখানে দেখেছিলাম এবং আমি অনেকটা রিলেটও করতে পেরেছিলাম। আপনারা চাইলে আইএলটিএস অ্যাডভান্টেজ চ্যানেলে গিয়ে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। ওখানে উনি 4 জন মানুষের ঘটনা উল্লেখ করেছেন যারা আসলে আইএলটিএস খারাপ করেছিল এই কারণগুলোতে, পরীক্ষার আগের 24 ঘন্টা ঠিকঠাকভাবে ব্যবহার না করার কারণে। এবং এই জিনিসগুলো আমি নিজেও এক্সপেরিয়েন্স করেছিলাম। আমিও অন্য একটা ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলেছি। পরীক্ষার হলে যাওয়ার আগে বা পরীক্ষার আগের দিন আপনারা আসলে কিভাবে প্রস্তুতি নিতে হবে বা কি কি আসলে জানতে হবে এক্সাম হলে ঢোকার আগে, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, চাইলে সেটাও দেখতে পারেন। তো সবার জন্য অনেক শুভকামনা। যাদের পরীক্ষা হয়ে গিয়েছে, রেজাল্ট খারাপ হয়েছে, তারা মন খারাপ করার কিছু নেই, আবার চেষ্টা করতে হবে যেন যে ভুলগুলো হয়েছে পরবর্তী যখন আপনি আবার চেষ্টা করবেন পরের বার যেন এই ভুলগুলো আর না হয়। যাদের সামনে পরীক্ষা আছে তারাও আশা করব এই ভিডিওটা থেকে যদি দেখে থাকেন তাহলে এই ভুলগুলো করবেন না পরীক্ষার আগের 24 ঘন্টায়, বা পরীক্ষায় বসার আগে এভাবে একটু চিন্তা করবেন যে আপনি আসলে কতটুকু প্রস্তুত। সবার জন্য অনেক শুভকামনা, সবাই অনেক ভালো থাকবেন। টাটা।